বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। আগামী 2 ঘন্টার মধ্যে ঝড়ের কেন্দ্র উপকূল থেকে স্থলভাগ অতিক্রম করা শুরু করবে। আর আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম সম্পন্ন করবে। রাত 8টার পরে এক সংবাদ সম্মেলনে একথা জানান ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডক্টর শামীম হাসান ভূঁইয়া। তিনি জানান, সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশেরই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা 6টার পর ঝড়টি মোংলার কাছ দিয়ে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করা শুরু করে। এ সময় উপকূলে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। স্থলভাগে পুরোপুরি উঠে যাওয়ার পর এটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এ সময় কোথাও কোথাও 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই কারণে শঙ্কা আছে পাহাড় ধসেরও। আপনার সাইক্লোনটার পুরো বডি হচ্ছে 400 থেকে 500 কিলোমিটার, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 250 কিলোমিটার। আর যদি ব্যাস ধরি তাহলে 400 থেকে 500 কিলোমিটার। তো এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়েই যাবে বডিটা। আর কেন্দ্রটা সেটা ছোট, সেটা 40 থেকে 50 কিলোমিটার, এবং এটা পর্যায়ক্রমে আমাদের টাচ করছে। আগামী 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা আমাদের উপকূল অতিক্রম করে আমাদের ল্যান্ডে ঢুকবে। এবারে এক নজরে একটু দেখে নেই ঘূর্ণিঝড় রিমালের এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো। ঘূর্ণিঝড়ের 3টা ডাইমেনশন: বাতাস, বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাস। মোংলা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এরপর সন্ধ্যা 6টার দিকে রিমালের অগ্রভাগ উপকূলে আঘাত হানে। ফোরকাস্ট অনুযায়ী রিমাল আরও উত্তরে অগ্রসর হয়েছে। আমরা একটু দেখে নেই মংলা এবং পায়রা সমুদ্র বন্দর 10 নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রামের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 2 ঘন্টার মধ্যে ঝড়ের কেন্দ্র সেটি উপকূল থেকে স্থলভাগ অতিক্রম করা শুরু করবে এবং আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শেষ করবে। রিমালের প্রভাবে এ পর্যন্ত সাতক্ষীরায় 1 জন এবং কুয়াকাটায় 1 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়টির আকার প্রায় 400 কিলোমিটার। এর অগ্রভাগ আজ সন্ধ্যা 6টার দিকে খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে এগিয়ে আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। ঘূর্ণিঝড়ের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার থেকে যা দমকা হাওয়া আকারে বাড়ছে 120 কিলোমিটার পর্যন্ত। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হবেন, বিশেষ করে যে অঞ্চলগুলোর উপর দিয়ে ঝড় প্রবাহিত হচ্ছে সেই অঞ্চল থেকে। পটুয়াখালী থেকে সহকর্মী আহসানুল কবির রিপন, রাঙাবালি থেকে কামরুল হাসান এবং বাগেরহাটের মোংলা থেকে এনামুল হক যুক্ত হবেন আমাদের সঙ্গে। শুরুতে কামরুল হাসান, আপনার কাছে একটু জানি যে রিমালের প্রভাবে এখন পটুয়াখালী রাঙাবালিতে আসলে কি পরিস্থিতি, বৃষ্টি এবং বাতাসের তীব্রতা কতখানি?
মাহবুব, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একটানা বৃষ্টি ঝরছে, বইছে দমকা বাতাস। বিশেষ করে নদী পার এলাকাগুলোতে বাতাসের তীব্রতা অনেক বেশি। এবং মাহবুব, আপনি যে প্রশ্নটি করছিলেন যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বলা যায়। এবং সব মিলিয়ে এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি যে ঘূর্ণিঝড়টি যে উপকূল অতিক্রম করছে এমনটি কিন্তু উপলব্ধি করা যাচ্ছে। এবং ঘূর্ণিঝড়টির প্রভাবে কিন্তু ইতিমধ্যে নদ নদীর পানিও বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে এই মুহূর্তে নদীতে জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারের পানি প্রবাহিত হবে রাত 2টা পর্যন্ত, যার কারণে দিনের জোয়ারে যে সব এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে যেখানকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নেই, যেখানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ অনেক আগ থেকে ভাঙা, সেই এলাকাগুলো কিন্তু এই মুহূর্তে অরক্ষিত রয়েছে। বিশেষ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে 10,000 মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। তবে এছাড়াও অরক্ষিত এলাকায় এই মুহূর্তে কিন্তু লোকজন অবস্থান করছে, সেই এলাকার মানুষজন কিন্তু এই মুহূর্তে অরক্ষিত রয়েছে। পাশাপাশি মাহবুব, আপনাকে সংযুক্ত করতে চাই, আপনি জানেন যে এটি সাগর ও নদী বেষ্টিত একটি জনপদ, যার কারণে এই অঞ্চলে কিন্তু দুর্যোগের ঝুঁকিটা সবসময় অন্য অন্য অঞ্চলের চেয়ে একটু বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আজকে যে জোয়ারের পানি বেড়েছিল দিনে, এই মুহূর্তে বাতাসের যে তীব্রতা, তাতে রাতের জোয়ারের পানি আরও বৃদ্ধি পেতে পারে। দিনের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বৃদ্ধি পেয়েছিল। রাতে যদি এর চেয়ে বেশি বৃদ্ধি পায় তাহলে কিন্তু যেসব এলাকা প্লাবিত হয়নি সেসব এলাকাও কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আমি যদি মাহবুব আপনাকে সংযুক্ত করতে চাই, আপনি জানেন যে রাঙ্গাবালির মধ্যেও দুর্গম কয়েকটি এলাকা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য চালিতিয়াবুনিয়া এবং চরমন্তাজ। এইসব এলাকার বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে আজকে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো এলাকায় অনেক আগ থেকে বেড়িবাঁধ ভাঙা ছিল, সেই ভাঙা বাদ দিয়ে পানি ঢুকেছে। রাতের জোয়ারও যদি এই অবস্থা বিরাজমান থাকে সেক্ষেত্রে কিন্তু সেই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। মাহবুব, মৎস্য বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে, মৎস্য বিভাগ বলছিল যে আজকে যে জোয়ারে পানি বেড়েছে যার কারণে পুকুর এবং ঘেরে চাষ করা মাছ কিন্তু পানিতে ভেসে গেছে। তাতে মৎস্য বিভাগ ধারণা করছে যে প্রায় 1000 পুকুর এবং মাছের ঘের কিন্তু তলিয়ে গেছে এই পানিতে, যার কারণে 3 কোটি টাকার ক্ষতির সম্ভাবনা কিন্তু তারা করছে। এছাড়া বিভিন্ন এলাকায় যে জোয়ারের পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু ঘরবাড়িতে কিন্তু পানি ঢুকে পড়েছিল, সেই সব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো এলাকায় বাতাসের তীব্রতার কারণে গাছপালা ভেঙে পড়েছে, সেই গাছপালায় কিন্তু বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই মুহূর্তে যারা আশ্রয় কেন্দ্র রয়েছেন তারা অনেকেই কিন্তু তাদের গবাদি পশু এবং অন্য অন্য সহায় সম্পদ রেখে কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান করছে। কোনো কোনো এলাকায় আমরা খোঁজখবর নিয়েছি যে আপনি জানেন যে রাঙ্গাবালিতে 11টি মজিব কেল্লা রয়েছে, সেই মজিব কেল্লাগুলোতে কিন্তু গবাদি পশুগুলো নিয়ে আসতে পেরেছে। তবে অন্য অন্য যে এলাকাগুলো রয়েছে যেখানে গবাদি পশুগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই সেসব এলাকায় কিন্তু এই মুহূর্তে গবাদি পশুগুলো কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। কামরুল হাসান, অনেক ধন্যবাদ রাঙ্গাবালি থেকে যুক্ত হবার জন্য। আমি একটু আহসানুল কবির রিপন আপনার কাছে একটু জানতে চাই, পটুয়াখালীতে গতকালকেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি প্রস্তুতির খবর দিচ্ছিলেন। আজকে যখন ঝড় অতিক্রম করছে ওই অঞ্চল, বাতাসের তীব্রতা এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা, কত মানুষকে আসলে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা গেছে প্রস্তুতির যেটা ছিল সেই অনুপাতে? মাহবুব, আপনি যেমনটা বলছিলেন, পটুয়াখালীর এই মুহূর্তে বাতাসের গতি মাঝারি পর্যায়ে রয়েছে, সাথে বৃষ্টিও রয়েছে। আর এই মুহূর্তে নদীতে ভাটা থাকলেও কিন্তু পানি সেরকম একটা কমেনি, পানিটা থমকে আছে। এর মধ্যে 11টা জোয়ার হওয়ার কথা রয়েছে। তো যদি জোয়ারটা শুরু হয়ে যায় তখন তো বাতাসের গতির সাথে যেহেতু 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে যে নদীর পাড়ের মানুষ তারা খুব ঝুঁকির মুখে আছে, বিশেষ করে যেসব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে এবং ঝুঁকির মুখে আছে। আমি এই মুহূর্তে পটুয়াখালীর প্রমত্তা পায়রা নদীর পাড়ে রয়েছি। এটা হচ্ছে দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগি গ্রাম, পূর্ব আলগি গ্রাম। এখানে এই অংশে দেখা যাচ্ছে যে বাঁধের 2/3 ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্থানীয়রা মাটি এবং বালু ভরাট করে এটা তারা
সংস্কার করার চেষ্টা করছে এবং এইরকম আরও কিছু পয়েন্টে আমরা দেখেছি যারা স্ব-উদ্যোগে নিজের প্রয়োজনে যাতে এই রাতটাকে যেভাবে হোক তারা ঠেকাবার জন্য তাদের ঘুম হারাম করে এই মুহূর্তে তারা এই কাজটি করে যাচ্ছে। তো এই প্রসঙ্গে এখানকার যে ইউপি চেয়ারম্যান তার সাথে আমি একটু কথা বলবো যে এলাকার মানুষ কি অবস্থায় আছে, এটা বাঁধটা ছুটে গেলে কি ক্ষতি হবে। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমাদের এই বাঁধটা ছুটে গেলে পাশে বাড়ি আছে এবং কয়েকটা গ্রাম আছে, পানিতে প্লাবিত হয়ে যাবে এবং ডাল আছে, মরিচ আছে, সেগুলোও যাবে এবং আমাদের 3টা পয়েন্টে এইভাবে হয়েছে। 3টার সময় আমরা এটা জানার পরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এটা জানানোর সাথে সাথে উনি আমাকে জিও ব্যাগ পাঠিয়েছেন এবং ওই পাঠিয়ে দেওয়ার পরে আমি স্থানীয় লোকজনদেরকে নিয়ে ততক্ষণতেই স্থানীয়ভাবে সেলাই মেশিন না থাকায়, বিদ্যুৎ না থাকায় ম্যানুয়ালি আমরা সেটাকে করে এবং স্থানীয় লোকজনদের মাধ্যমে এটা করছি। তো আমাদের সাংবাদিক সাহেব এত বৃষ্টির ভিতরে, ঝড়ের ভিতরেও তিনি এসে যে এটাকে দেখাচ্ছেন যাতে আমাদের বিপদসংকুল অবস্থা একটা ইউনিয়নের গ্রামের লোকজন আছে, এই জন্য তাতেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ যারা এবং জেলা প্রশাসক ইউনো মহোদয় তারাও এটা খোঁজখবর নিচ্ছেন। অনেক ধন্যবাদ আহসানুল কবির রিপন। আপনার মাধ্যমে আমরা দেখলাম যেটি ক্ষতিগ্রস্ত বাঁধ নিজেরাই সংস্কার করে ফেলেছেন, সেটি আসলে স্থায়ী সংস্কারও প্রয়োজন। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু যদি এনামুল হককে যুক্ত করে নেই বাগেরহাটের মোংলা থেকে, সঙ্গে আমার সহকর্মী মনির মিল্লাত, তিনি আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছেন। কিছুক্ষণ আগে যে ব্রিফিং ছিল সেই ব্রিফিংয়ের বিষয়েও জানবো এবং একই সঙ্গে আমাদের আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদও যুক্ত আছেন। আমি একটু এনামুল হক আপনার কাছে একটু জানি যে মোংলায় ঝড়ের তীব্রতা এই এখন কেমন আছে, কোন পর্যায়ে আছে এবং কোনো ক্ষয়ক্ষতি সে সব খবর কি আসছে কিনা? হিমালয়ের যে পরিবর্তিত অবস্থায় সেটি অগ্রভাগ কিন্তু মোংলায় আমরা 6টা থেকে 7টা থেকে যে অগ্রভাগটি এখান থেকে অতিক্রম করছিল সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে থেমে বৃষ্টি হচ্ছে। তবে একটু আগে কিন্তু এখানে আপনার ঝড়ো আকারে যে বৃষ্টি এবং দমকা হাওয়া যেটা সেটা কিন্তু বইছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, ইতিমধ্যে ক্ষয়ক্ষতির কোনো তথ্য কিন্তু উপজেলা প্রশাসন কিংবা পৌর প্রশাসন দিতে পারেনি। এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌর প্রশাসন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের। তারা কিন্তু সার্বক্ষণিক এই ঘূর্ণিঝড় রিমালের যে পরিবর্তিত অবস্থা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং এই পর্যবেক্ষণ করেই কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যে কিন্তু উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু কয়েক হাজার বাসিন্দা কিন্তু আশ্রয় নিয়েছেন। বিশেষ করে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কাইনমারি, কানাইনগর এবং জয়মনি এলাকার যে নদী পাড়ের মানুষ রয়েছেন তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া এই সমস্ত এলাকায় কিন্তু যে দিনের জোয়ারের যে পানি হয়েছে পানি কিন্তু নদী থেকে খুব তেমন একটা কমেনি, তবে পানির যে পরিমাণ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ঘূর্ণিঝড় রিমালের যে তীব্রতা সেটিও কিন্তু রাত বাড়ার সাথে সাথেই কিন্তু তীব্রতাও কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি একটু আগে খোঁজ নিয়েছি মোংলা উপজেলার দক্ষিণের চিলা ইউনিয়নের জয়মনি ঘোল এলাকায়, সেখানে কিন্তু বৃষ্টি এবং যে বাতাস সেটি কিন্তু ঝড়ো আকারেই বইছে। এছাড়া আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বন বিভাগের যে সমস্ত কর্মকর্তা এবং যে ফরেস্ট বাহিনী ছিল তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আমি আগের সংবাদে জানিয়েছি যে সুন্দরবনে কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ঢুকেছে এবং সুন্দরবনের যে পর্যটন কেন্দ্র করমজল সেখানেও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার ফলে কিন্তু সেখানে গতকালকে এবং আজকে কিন্তু কোনো পর্যটক কিন্তু সেখানে প্রবেশ করতে পারেনি এবং নৌযান যে চলাচল সেটিও কিন্তু সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মোংলা বন্দরের যে আগত দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ, সে জাহাজ থেকেও কিন্তু পণ্য খালাস এবং ওঠানামা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিশেষ করে সকালে কিন্তু মোংলায় যে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে তারপরে থেকেই কিন্তু মোংলা খেয়াঘাটের যে ট্রলার যাত্রী পারাপারে সেটি কিন্তু বন্ধ রয়েছে। 10 নম্বর বিপদ সংকেত তো সেখানে আছেই। অনেক ধন্যবাদ এনামুল হক যুক্ত হওয়ার জন্য মোংলা থেকে আমাদের সঙ্গে। দর্শক, আগেই বলেছি আমাদের সঙ্গে আবহাওয়া অফিস থেকে যুক্ত আছেন
ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে, এবং সহকর্মী মনির মিল্লাত তিনি যুক্ত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা জানি যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তিনি আবহাওয়াবিদদের নিয়ে বসেছিলেন, সমন্বয়ে কি হলো সেটা নিয়েও তার কাছ থেকে একটু জানবো। শুরুতে ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনার কাছে একটু জানি যে ঝড়ের এখন কি আশঙ্কা করেন? স্থলভাগে তো প্রায় উঠে আসছে, এখন অতিক্রমের পালা। বাতাসের যে গতিবেগ একটানা 90 থেকে 120 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ হচ্ছে আপনারা বলছিলেন, এটা আসলে কতখানি আশঙ্কা করেন, কি আশঙ্কা করেন? আপনাকে আমরা কিন্তু এই ঝড়টাকে ক্যাটাগরি 2 অর্থাৎ বাতাসের গতিবেগটা একটু কম। আপনারা জানেন যে সুপার সাইক্লোনের ক্ষেত্রে 220 কিলোমিটার বা তারও বেশি হয়। সেই ক্ষেত্রে এটার গতিবেগ 120, গাস্টিং 130, এটা খুব বেশি নয়। কিন্তু আমরা যেটাকে 3টা ডাইমেনশন আছে অ্যাকচুয়ালি একটা সাইক্লোনের প্রভাব সৃষ্টি করার জন্য। একটা হচ্ছে বাতাস, আরেকটা হচ্ছে জলোচ্ছ্বাস, আরেকটা হচ্ছে বৃষ্টি। এখানে আমরা দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে জলোচ্ছ্বাসটা আমরা বিবেচনায় নিয়েছি, যে জলোচ্ছ্বাস বেশি হলে হয়তো ক্ষতি, মানুষের জানমালের মানে মানুষের মৃত্যু হয়তো কম হবে, কিন্তু বিভিন্ন সম্পদের কিন্তু অনেক ক্ষতি হয়। তো সেই জন্য আমরা এটাকে গুরুত্বপূর্ণ ভাবছি। আরেকটা হচ্ছে এটার যে বৃষ্টিপাত, কারণ বর্ষা মৌসুমের কিন্তু একদম আসন্ন। এটা জুন মাসের 1 তারিখ থেকে বর্ষা আমাদের বাংলাদেশে টাচ করে বা আমাদের বাংলাদেশে সেট হয়। এর সাথে এই ধরনের সাইক্লোন থাকলে এটা কিন্তু বৃষ্টি বেশি নিয়ে আসে। তো এই সকল কারণে আমরা এটাকে গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা চাই যে একটা মানুষও যেন প্রাণহানি না ঘটুক, সম্পদের যত দূর সম্ভব ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। এবং সরকারের যে তৎপরতা আমি দেখলাম, বিশেষ করে আমরা গত 3 দিন যাবৎ বারবার মিটিং করছি। কালকে 2বার মিটিং হয়েছে, রাতে মিটিং হয়েছে, আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদাভাবে মিটিং হয়েছে, এবং একটু আগে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এসেছিলেন, এবং উনি আমাদের সাথে গতকালও এসেছিলেন, আজকেও এসেছেন। উনি খুব গভীরভাবে এটা পর্যবেক্ষণ করছেন এবং সে অনুযায়ী উনি নির্দেশনা প্রদান করছেন। তো আশা করি এইভাবে যদি সমন্বিতভাবে আমরা দুর্যোগ ব্যবস্থাপনাকে শক্তিশালী করি, তাহলে যে কোনো ধরনের দুর্যোগ হোক সেটা মোকাবেলা করা যায়। এক্স্যাক্টলি। মনির মিল্লাত, যেমন আমরা শুনছিলাম যে আবহাওয়া অফিসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি সভা করেছেন, এক সমন্বয় সভা করেছেন। গতকাল থেকেই আমরা দেখছি যে খুব তৎপর সরকার বিষয়ে। আসলে কি ধরনের সমন্বয়ের খবর আমরা পেয়েছি, এবং কেন্দ্রীয়ভাবে আসলে ক্ষয়ক্ষতি বা তীব্রতা, ঝড়ের তীব্রতা, আমরা কয়েকটা জায়গায় বাঁধ ভেঙে যেতে দেখেছি স্থানীয়ভাবে, সেটা যদিও এখনও খবর মাত্র আসা শুরু করেছে, সেটা আসলে তাদের যে সমন্বয় আছে সেই সমন্বয়ের জায়গা থেকে আসলে কি দেখেছেন বা কি বলেছেন তারা? দেখুন, ত্রাণ প্রতিমন্ত্রী তিনি আবহাওয়া অফিসে এসেছিলেন এবং যারা আবহাওয়াবিদ রয়েছেন তাদের সাথে মূলত সেই বৈঠকটি করেছেন, এবং বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনই বলা যায়। তিনি যেটি বলেছেন যে মূল যে আঘাত ঘূর্ণিঝড় রিমালের, সেটি মূলত সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে, যে কারণে যে ক্ষয়ক্ষতিগুলো আসলে হচ্ছে সেগুলো হয়তো সকালবেলাতেই দৃশ্যমান হবে, কিন্তু বিভিন্নভাবে তাদের কাছে খবর আসছে যে বিভিন্ন জায়গাতে, উপকূলীয় এলাকাগুলোর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে গেছে, বাড়িঘর ভেঙে পড়েছে, এরকম খবর কিন্তু মন্ত্রীর কাছেও এসছে, এবং কেন্দ্রীয়ভাবে তিনি সেই বিষয়গুলো সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন বলে আমাদের কাছে জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে 9000-এর মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেগুলোর মধ্যে আজকে সন্ধ্যার মধ্যে প্রায় 8 লাখের বেশি মানুষ উপকূলবাসী তারা সেখানে আশ্রয় নিয়েছেন। সন্ধ্যার পর হয়তো সংখ্যাটা আরও বেড়েছে, মন্ত্রী আমাদেরকে যেটি পরিষ্কার করে বললেন। এবং তিনি যেটি বলেছেন যে আজকে রাত 11টার মধ্যে, অর্থাৎ আবহাওয়াবিদদের সাথে কথা বলে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে রাত 11টার মধ্যে এই ঘূর্ণিঝড় রিমালের মূল যে কেন্দ্রটি সেটি স্থলভাগে উঠে আসবে, এবং রাত 3টার মধ্যে পুরো ঘূর্ণিঝড়ের যে বডি যেটি রয়েছে সেটি আসলে স্থলভাগে চলে আসবে। এখন শঙ্কার যে ব্যাপার, যেটি আসলে আবহাওয়াবিদরা বারবারই আসলে বলছেন,
যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ স্থলভাগে স্থল নিম্নচাপ আকারে যখন এটি পুরোটাই স্থলে চলে আসবে তখন স্থল নিম্নচাপ আকারে লম্বা একটা সময় ধরে বাংলাদেশের সীমানায় থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রচুর বৃষ্টিপাতের এক ধরনের সম্ভাবনা রয়েছে, জলোচ্ছ্বাস, এবং যেটি বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের শেষ যে অংশটি রয়েছে অর্থাৎ কেন্দ্র উঠে যাওয়ার পর বাকি যে অংশটুকু রয়েছে সেটি মূলত রাত 12টার পর থেকে সেটি উপকূলে অর্থাৎ স্থলভাগে ওঠা শুরু করবে, এবং সেই সময়টাতে জোয়ারের সময় অর্থাৎ জোয়ারের সময়টাতে যখন এই ঘূর্ণিঝড়ের শেষাংশ স্থলভাগের দিকে উঠতে থাকবে সেই সময়টাতে কিন্তু জলোচ্ছ্বাসের নতুন এক ধরনের শঙ্কা আছে। পাশাপাশি প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ভূমিধসের শঙ্কা, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন যে তার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে, এবং উপকূলীয় এলাকাগুলোতে অর্থাৎ দুর্গত যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে, অর্থাৎ শ্রেণী কার্যক্রম চলবে না, কিন্তু সেখানকার যারা কর্মচারী যারা রয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকবেন যেন তাৎক্ষণিক কোনো প্রয়োজনে সেই ব্যবস্থাটুকু নেওয়া যায়। এখন আসলে অপেক্ষা যে এই আজকের রাতটি আসলে কেমন করে কাটে, কারণ প্রতিমন্ত্রী বারবারই যেটি পরিষ্কার করে বলছিলেন যে পুরো রাতটি এক ধরনের শঙ্কার মধ্যে যাবে, কারণ পুরো ঝড়টি স্থলভাগে আসতে একেবারে শেষ রাত হয়ে যাবে। এখন আসলে সবাই এক ধরনের শঙ্কার মধ্যে আসলে আজকে পুরো রাতটা থাকবেন। আর রাজধানী পরিস্থিতি মাহবুব একটু বলে নিতে চাই যে বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের পুরো প্রভাব আসলে পুরো দেশের উপরই পড়বে, তবে রাজধানীতে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে থেমে থেমে ঝড়ো বাতাস কিন্তু বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, এবং আবহাওয়ার যে পূর্বাভাস এবং আবহাওয়াদের যে পূর্বাভাস সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে ঢাকাতেও প্রচণ্ড বৃষ্টিপাতের এক ধরনের সম্ভাবনা রয়েছে, এবং আজ রাত থেকে শুরু করে আগামীকাল দিনভর সেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এখন নতুন করে শঙ্কার ব্যাপার যে আজ রাতের বাকি যে অংশটুকু রয়েছে সেই সময়টাতে পরিস্থিতি কেমন দাঁড়ায় এবং বৃষ্টিপাতের পরিমাণ শেষ পর্যন্ত কতটুকু হয়। জি, ধন্যবাদ মনির মিল্লাত যুক্ত হবার জন্য। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, দুটি বিষয়, বৃষ্টিপাত এবং জোয়ার, জোয়ারের সময় যদি জলোচ্ছ্বাসের যে আশঙ্কা সেটা আসলে সেই টাইমিংটা নিয়ে আসলে আপনাদের প্রেডিকশনটা কি? জোয়ারের সময়ে কি আসলে মানে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন কিনা? এই যে বাকি বডিটা অর্থাৎ টেইল যেটাকে আমরা বলি, হেড উঠে গেছে, এখন টেইল। হেডটা যখন উঠেছে তখন কিন্তু লিপ টাইট ছিল, অর্থাৎ এটা জোয়ার ভাটার ছিল আর কি, মানে ভাটার সময় ছিল, সেজন্য খুব বেশি জোয়ার উঠতে পারেনি। তো আমরা খুবই আশা করি যে যাতে আমাদের এই যে এখন জোয়ার শুরু হয়েছে এবং ঘূর্ণিঝড়ের যে টেইল সেই অংশটাও আস্তে আস্তে আসবে ঘন্টা দুয়ের পরে। তো এটা যদি একটু দেরিতে হয় বা এটার সাথে যদি জোয়ারের সিনক্রোনাইজেশন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বেঁচে যাব এবং জোয়ারের পরিমাণ কম হবে। তবে এটা একেবারে পিন পয়েন্ট করে বলা খুব মুশকিল যে এটা জোয়ারের সাথে আমাদের এই যে বাকি অংশটুক সেটা উঠবে কিনা, সেই বিষয়টা যদি আমরা বেঁচে যাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভাটার অংশে যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে জোয়ারের পরিমাণ কমে যাবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে আজকে সংবাদ যোগে।